আচ্ছা, হঠাৎ কোনো একদিন যদি বাড়ির সমস্ত সুইচগুলো অন করে দেখো, বাড়ির কোনো কিছুই অন হচ্ছে না। আরে না না, আমি লোডশেডিং এর কথা বলছি না। মানে ধরো, পৃথিবী থেকে যদি কোনোদিনও ইলেকট্রিসিটি হারিয়ে যায়, তাহলে বাড়ির এই দামি দামি অ্যাপ্লায়েন্সেস গুলোর কি হবে? এগুলো হয়তো একটা হাস্যকর ইউজলেস অবজেক্ট ছাড়া কিছুই থাকবে না। এমনকি ইলেকট্রিসিটি ছাড়া আমাদের এই সভ্যতাও যেন নিমেষেই স্তব্ধ হয়ে যাবে। অন্ধকারের এই আলাদিনের প্রদীপ থুরি, ইলেকট্রিসিটির এই সহজলভ্যতার সফরটা কিন্তু একটা যুদ্ধের ফসল। হ্যাঁ, যুদ্ধই বটে। আমরা তো জানি যে আমাদের বাড়িতে এখন এসি সাপ্লাই করা হয়ে থাকে, কিন্তু এটা কি জানো যে 19 শতকের দিকে বাড়িতে বাড়িতে ডাইরেক্ট কারেন্ট সাপ্লাই করা হতো। থমাস আলভা এডিসন শুধুমাত্র ভাস্বর বাতি আবিষ্কার করেছিলেন যে তাই নয়, তিনি সেই বাতি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলেন ডিসি সরবরাহের মাধ্যমে। 1882 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ল স্ট্রিট স্টেশন নামের পৃথিবীর প্রথম কমার্শিয়াল সেন্ট্রাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেন, যেখানে ডাইরেক্ট কারেন্ট প্রডিউস করা হতো। ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ সমপ্রবাহ। রাসায়নিক তড়িৎ কোষে ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎদ্বার দুটোর ধর্ম সবসময় একই থাকে, অর্থাৎ এক্ষেত্রে কারেন্ট সর্বদা একমুখে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকেই প্রবাহিত হতে থাকে। কারেন্টের পরিমাণ ফ্লাকচুয়েট করলেও এর অভিমুখ কখনোই উল্টে যায় না। কিন্তু রাসায়নিক তড়িৎ কোষ দিয়ে কখনোই বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করা সম্ভব নয়। তাছাড়াও ডাইরেক্ট কারেন্টকে শুধুমাত্র পাওয়ার হাউসের কাছাকাছি স্থানেই সরবরাহ করা যেত। এই অসুবিধা সত্ত্বেও এডিসনের কোম্পানির একচেটিয়া ব্যবসা ওনাকে শুধুমাত্র বিজ্ঞানী হিসেবেই নয়, এক জনপ্রিয় ব্যবসায়ী হিসেবেও প্রসিদ্ধ করে তোলে। ওনার এই গগনচুম্বী প্রসিদ্ধির জন্য বিশ্বের নানান স্থানের মানুষ এই কোম্পানির অংশ হওয়ার জন্য উৎসুক হয়ে ওঠে। এইরকমই প্যারিসের পাওয়ার হাউসে কাজ করা এক সাধারণ কর্মচারী ওনার জিজ্ঞাসু মনের পরিচয় দেন এবং ডাইরেক্ট কারেন্ট ব্যবহারের অসুবিধার সমাধান করার জন্য উনি একটা অভাবনীয় নতুন উপায় খুঁজে বের করেন। এই অর্দি উপায় নিয়ে তিনি কোম্পানির মালিক তথা এডিসনের কাছে পৌঁছান আর নিজের পরিচয় দেন নিকোলা টেসলা। এরপর তিনি এডিসনকে বোঝানোর চেষ্টা করেন যে ডাইরেক্ট কারেন্ট ব্যবহারের পরিবর্তে যদি অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা হয়, তাহলে প্রায় কয়েকশো মাইল পর্যন্ত অনায়াসেই বিদ্যুৎ সরবরাহ করা পসিবল হবে। অর্থাৎ এটাই উনি বোঝাতে চেয়েছিলেন যে এসি হলো লং ডিস্টেন্স পাওয়ার ট্রান্সমিশনের চাবিকাঠি। কিভাবে? চলো সেটাই দেখে নিই, কিন্তু তার আগে বুঝে নিতে হবে অল্টারনেটিং কারেন্ট কি। তোমরা তো জানলে ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে রাসায়নিক কোষে তড়িৎদ্বার দুটোর ধর্ম অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, কিন্তু এসি উৎপাদনের ক্ষেত্রে কোনো তড়িৎ কোষ বা ব্যাটারি ব্যবহার করা হয় না। তাহলে ইলেকট্রিসিটি জেনারেট করে কিভাবে? এখানেই এসির সাথে ডিসির মূল পার্থক্য। এক্ষেত্রে একটা এই ধরনের কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটানা ঘোরানো হয়, যার ফলে এই কুণ্ডলীতে আবেশের জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রের মধ্যে কুণ্ডলীটার একটানা ঘূর্ণনের জন্য আবিষ্ট তড়িৎচালক বলের মান 0 থেকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ মানে পৌঁছায়, আবার সর্বোচ্চ থেকে 0 মানে নেমে আসে, যা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুসারে সহজেই বোঝা যায়। এবার এই আর্মেচারের এবি ও সিডি বাহুর অবস্থান যখনই অদল বদল হয়ে যায়, তখনই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের অভিমুখও বদলে যায়।
মানে তোমরা ভাবতেই পারো এই ধরনের ইলেকট্রিসিটির অভিমুখ যে কনস্ট্যান্ট বদলাচ্ছে সেটা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো। অর্থাৎ ঢেউয়ের উচ্চতা যেমন একবার সর্বোচ্চ আবার সর্বনিম্ন মানে পৌঁছায়, ঠিক সেই রকমই কারেন্ট একবার ম্যাক্সিমাম আবার মিনিমাম ভ্যালুতে রিচ করে। যাই হোক, কুণ্ডলীতে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে ঘূর্ণন অর্থাৎ সময়ের সঙ্গে এই কুণ্ডলীর দুই বাহুর পোলারিটিও কনস্ট্যান্ট পরিবর্তিত হতে থাকে। এই যে যন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ এর নাম এসি ডায়নামো বা জেনারেটর। এই যন্ত্রের সাহায্যেই যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে এসি জেনারেট করা হয়। এবার যদি একটা বাল্বকে এইভাবে আর্মেচারের দুই বাহুতে কানেক্ট করা হয়, তাহলে প্রবাহের অভিমুখ বদলানোর দরুন বাল্বটি একবার জ্বলে উঠবে আবার নিভে যাবে। আচ্ছা, আমাদের গৃহবর্তনীতেও তো এসি ব্যবহার করা হয়, তাহলে কেন আমাদের বাড়িতেও লাইট এরকম বারবার অন অফ হয় না? এর কারণ হলো জেনারেটরের কুণ্ডলীর প্রত্যেক রোটেশনে কারেন্টের মান এবং দিকের যে চেঞ্জ হয় তার ওয়েভ প্যাটার্নটা অনেকটা এই রকম, সাইন ওয়েভ। অর্থাৎ পজিটিভ পিক, তারপর জিরো, তারপর নেগেটিভ পিক, দেন আবার জিরো। এটা হলো অল্টারনেটিং কারেন্টের একটা কমপ্লিট সাইকেল। এবং 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করতে পারবে সেটাই হলো ওই অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি। ইন্ডিয়াতে সাধারণত 50 হার্জের এসি ব্যবহার করা হয়, কোথাও কোথাও আবার 60 হার্জের এসিও ব্যবহৃত হয়ে থাকে। তাহলে তোমরাই ভেবে দেখো যে কারেন্ট যদি 1 সেকেন্ডে 50 থেকে 60 বার তার দিক পরিবর্তন করে, সেক্ষেত্রে এই প্রসেসটা কতটা দ্রুত হয়ে থাকে। অর্থাৎ লাইট 1 সেকেন্ডের মধ্যে এতই ফাস্ট অন অফ হচ্ছে সেটা আমাদের চোখে ধরাই দেয় না। যদি এই রকম ভাবে লাইটের স্লোমো ভিডিও করে দেখো, তাহলে ব্যাপারটা একটু হলেও আন্দাজ করতে পারবে। আবার আমরা জানি যে পাওয়ার বা ক্ষমতা ইকুয়ালস টু আই ইন্টু ভি। অর্থাৎ কোনো একটা স্থান থেকে আর একটা স্থানে বিদ্যুৎ প্রেরণ করলে কতটুকু আউটপুট পাওয়া যাবে তা নির্ভর করছে ভোল্টেজ এবং কারেন্টের উপর। অর্থাৎ সেম পরিমাণ ক্ষমতা পাওয়া যায় আই এর মান কমিয়ে ও ভি এর মান বাড়িয়ে, অথবা আই এর মান বাড়িয়ে ও ভি এর মান কমিয়ে। এবার যে তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হোক না কেন, তার নিজস্ব কিছু রোধ থাকে। ফলত যত বেশি কারেন্ট পাস করানো হবে টাইমের রেসপেক্টে, তত বেশি হিট লস অর্থাৎ শক্তির অপচয় হবে। তাই এই অপচয়ের হাত থেকে বাঁচার জন্য কারেন্টের ফ্লো খুব কম করানোর প্রয়োজন ছিল। আর অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে খুব সহজেই আই এর মানকে কমিয়ে ভি এর মানকে বাড়ানো যায়। আর সেটা পসিবল হয় একমাত্র ট্রান্সফরমারের সাহায্যেই। আবার বাড়িতে যখন এই এসিকে পাঠানো হয়, তখন সেই হাই ভোল্টেজকে কমিয়ে লো ভোল্টেজে নিয়ে আসা হয় আবার সেই ট্রান্সফরমারের সাহায্যেই। এই লো ভোল্টেজ মোটামুটি 220 ভোল্ট থেকে 240 ভোল্টের মতো হয়। কিন্তু ডিসির ক্ষেত্রে এই কাজটা করা সম্ভব ছিল না বলেই একে এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করতে প্রচুর বিদ্যুতের অপচয় হতো, আর যার জন্য এর রেঞ্জ ছিল স্বল্প বিস্তারী। তো যাই হোক, নিকোলা টেসলা যখন এডিসনকে এসি জেনারেশন এবং ট্রান্সমিশনের প্ল্যান ডেসক্রাইব করেন, তখন এডিসন যে ওনার এই প্ল্যানকে শুধু নাকচ করেন তাই নয়, উল্টে ওনার উপর বিদ্বেষ মনোভাব পোষণ করেন আর অল্টারনেটিং কারেন্টের এই প্ল্যানকে সম্পূর্ণ ক্ষতিকারক বলে মন্তব্য করেন। কিন্তু টেসলার নিজের আইডিয়ার প্রতি সম্পূর্ণ আস্থা ছিল, আর তাই উনি এডিসনের কোম্পানি থেকে বেরিয়ে এসে ওয়েস্টিংহাউসের সহযোগিতায় ওনার এই প্ল্যানকে বাস্তবায়িত করেন এবং তৈরি হয় ওয়েস্টিংহাউস ইলেকট্রিক অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা কম খরচায় বেশি দূরত্ব পর্যন্ত ইলেকট্রিসিটি ট্রান্সমিট করতে সক্ষম ছিল। এইভাবেই এসি বিশ্বের অন্যতম কিছু আবিষ্কারের মধ্যে
একটা হয়ে উঠল। অন্যদিকে এসির পপুলারিটি এক নতুন যুদ্ধের জন্ম দিল, দ্য ওয়ার অফ কারেন্ট। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এ ছিল এসি ভার্সেস ডিসি ওয়ার, অর্থাৎ দুই তাবড় বিজ্ঞানী নিকোলা টেসলা এবং থমাস এডিসনের প্রোপাগান্ডা ওয়ার। এডিসন কোনোভাবেই এসির এত পপুলারিটি মেনে নিতে পারছিলেন না, তাই এসি যে কতটা ডেঞ্জারাস সেটা প্রমাণ করার জন্য সবার সামনে একটা সার্কাসের হাতিকে ইলেকট্রোকিউট করে দেখান। এমনকি নিউ ইয়র্কে জেলের কয়েদিকে শাস্তির জন্য ইলেকট্রিক্যাল চেয়ারে এসির ব্যবহার করে দেখান। এই নিষ্ঠুর এক্সপেরিমেন্টে মানুষ ভয় পেয়ে এসির থেকে খানিকটা বিমুখ হয়ে যায়। কিন্তু কোনো জনহিতকারী কাজ কখনোই কোনো অপবাদের দ্বারা থামিয়ে রাখা যায় না। নায়াগ্রা ফলস থেকে হাইড্রো ইলেকট্রিক জেনারেট করার সুযোগ টেসলার কাছে, অর্থাৎ ওয়েস্টিংহাউসের কোম্পানিতেই আসে এবং তিনি এই কাজ অত্যন্ত নিপুণতার সাথে সামলান। ফলে আবার তিনি সবার সুনজরে চলে আসেন এবং ওনার প্রসিদ্ধি হয় আকাশ ছোঁয়া। এসি নিয়ে টেসলার চিন্তা ভাবনা ছিল সুদূর প্রসারী। তিনি চেয়েছিলেন সমগ্র পৃথিবীতে ফ্রি ওয়্যারলেস ইলেকট্রিসিটি প্রোভাইড করতে। তার এই স্বপ্নকে সাকার করতে তিনি আবিষ্কার করেন টেসলা কয়েল। ট্রান্সফরমারের সাহায্যে বানানো এই টেসলা কয়েলের মধ্যে যদি এসি প্রয়োগ করা হয় তাহলে এর চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এসি ব্যবহারের ফলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বারবার দিক পরিবর্তন করে। এই পরিবর্তনশীল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আনলে তা সক্রিয় হয়ে ওঠে। এই কয়েলে উচ্চ সক্রিয় তড়িৎ প্রবাহ করা হয়, ফলে এতে হাই ভোল্টেজ অর্থাৎ স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই মেকানিজমের উপর বেস করেই তিনি নিউ ইয়র্কে এই বিশাল টেসলা কয়েল স্থাপন করেন এবং পৃথিবীর বিভিন্ন স্থানে এই টাওয়ার বসানোর চিন্তাভাবনা করেন। কিন্তু বিভিন্ন কারণে, সর্বোপরি আর্থিক প্রতিকূলতা ওনার এই স্বপ্নকে বাস্তবায়িত হতে দেয়নি। পরে এই টাওয়ার ভেঙেও ফেলা হয়। ফলত আর জানাও যায়নি এই টাওয়ার নিয়ে ওনার চিন্তাভাবনার মোড়কে আর কি কি রহস্য লুকিয়েছিল। কথিত আছে টেসলা অ্যানশিয়েন্ট পিরামিডকে পাওয়ার জেনারেটর হিসেবেই দেখেছিলেন, আর সেটার থেকেই ইন্সপায়ার্ড হয়ে এই ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার তৈরি করেছিলেন।